প্রতিষ্ঠানটা একটু বলে দেবে এরকম ধরনের? এখানে দাঁড়াতে হবে, তাই তো? ওকে। না ঠিক আছে ওই যে শুরু করবো? হুম সাতক্ষীরা অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেক দিন বন্ধ ছিল। এ কারণে তোমরা যাতে পিছিয়ে না পড়ো সেজন্য জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস সাতক্ষীরা এই দারুণ উদ্যোগ গ্রহণ করেছে। এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি হেমন্ত কুমার সর্দার, সহকারী শিক্ষক, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের সাথে আছি অষ্টম শ্রেণীর গণিত নিয়ে। গণিতের কোনো অধ্যায় বা বিষয় আলোচনা করতে গেলে আগে আমাদের কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত। এক, ওই অধ্যায়ের মূল বিষয়বস্তু। আগে আমাদের ওই অধ্যায়ের মূল বিষয়বস্তুটা জানতে হবে, কারণ মূল বিষয়বস্তুর সাথে গাণিতিক সমস্যাগুলো রিলেটেড। যদি আমরা মূল বিষয়বস্তুটা ভালোভাবে বুঝতে পারি তবেই গাণিতিক সমস্যাগুলো আমরা ভালোভাবে সমাধান করতে পারব। দুই, দুই কি, ওই যে মূল বিষয়বস্তুগুলো ছিল ওই মূল বিষয়বস্তুর আলোকে আমরা অঙ্ক সমাধান করব। কারণ আমি যদি মূল বিষয়বস্তুটা জানলাম কিন্তু মূল বিষয়বস্তুটা প্রয়োগ করে যদি আমি গাণিতিক সমস্যাগুলো সমাধান না করতে পারি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অভিষ্ট সেটা অর্জন করতে পারবো না। আমরা যে আমাদের তো উদ্দেশ্য থাকে পরীক্ষায় ভালো মার্কস পাওয়া, তা আমি বিষয়বস্তু শিখলাম কিন্তু সেই বিষয়বস্তু প্রয়োগ করে অঙ্ক করতে পারলাম না, তাহলে তো আমি ভালো মার্কস অর্জন করতে ব্যর্থ হব। আর বর্তমান এই প্রতিযোগিতার বিশ্বে আমরা তখন পিছিয়ে পড়ব। এই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে বিষয়বস্তু বোঝার সাথে সাথে ওই বিষয়বস্তুকে প্রয়োগ করে গাণিতিক সমস্যা বা অঙ্ক সমাধান যেন আমরা করতে পারি। তিন, কি কাজে লাগে? আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে অঙ্ক আমি করছি এটা আমাদের কি কাজে লাগে। আমরা যদি এটা বুঝতে পারি যে এই যে সমস্যাগুলো যে অঙ্কগুলো আমরা করলাম এটা আমাদের কি কাজে লাগবে, তখন আমাদের সন্তুষ্টি আসে, এই বিষয়ের প্রতি তখন আমাদের আগ্রহটা বৃদ্ধি পায়। এজন্য এটাও আমাদের জানা উচিত এটা আমাদের কি কাজে লাগে। এখন আমি আমাদের মূল অধ্যায়ে যাওয়ার আগে ছোট একটা গল্প শোনাতে চাই। তোমরা হয়তো বিখ্যাত গণিতবিদ জর্জ ক্যান্টরের কথা শুনে থাকবে। হয়তো বলছি এ কারণে আমরা যে অধ্যায়টা করতে যাচ্ছি এই অধ্যায়টা অষ্টম শ্রেণীতে শুরু হবে, এটা নবম, দশম, তারপরে যারা গণিতের সাথে থাকবে তাদের একাদশ, দ্বাদশ এবং উচ্চতর শ্রেণীতে এই অধ্যায়টা থাকবে। এই জন্য আমি বলছি হয়তো তোমরা জর্জ ক্যান্টরের কথা শুনে থাকবে। তিনি বিখ্যাত গণিতবিদ,
তিনি জার্মান গণিতবিদ, তাকে সেট থিওরির জনক বলা হয়। তিনি 1874 সালে বিবাহ করে হানিমুনে যান সুইজারল্যান্ডের খুব সুন্দর একটি জায়গাটির নাম ইন্টারলেকেন। এই জায়গায় হানিমুন কাটানোর সময় তিনি গণিতের পিছনে একটা বড় সময় ব্যয় করেন। তিনি তার এই কাজে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে যোগাযোগ রাখেন রিচার্ড ডেরিকিন নামে আরেক বিখ্যাত গণিতবিদের সাথে। তাদের এই আলোচনার মাধ্যমেই ধীরে ধীরে সেট তত্ত্বের প্রকাশ হতে থাকে, বিকশিত হতে থাকে সেট তত্ত্ব। এই বছরের ঠিক শেষের দিকে তিনি একটা গবেষণাপত্র প্রকাশ করেন, যেটি ছিল জার্মান ভাষায়। গবেষণাপত্রের শিরোনাম বা টাইটেলের শেষে একটা শব্দ ছিল এমন, জালে, যেটি জার্মান শব্দ, এর ইংরেজি অর্থ দাঁড়ায় নাম্বারস। এটা জার্মান শব্দ জালেন, যার ইংরেজি অর্থ দাঁড়ায় নাম্বারস। এই জন্য পূর্ণসংখ্যা প্রকাশে আমরা জেড ব্যবহার করে থাকি। পূর্ণসংখ্যার সেট প্রকাশের জন্য আমরা জেড প্রকাশ করে থাকি। আমি লিখছি এই যে পূর্ণসংখ্যার সেট জেড ইকুয়াল এটা -3 -2 -1 0 1 2 3 ডানে এবং বামে ডট ডট চিহ্ন দিয়েছি, কারণ এটা চলতেই থাকবে। 3 এর পরে 4, 4 এর পরে 5, এদিকে অমনি এভাবে চলতে থাকবে। বাম সাইডে -4 -5 এভাবে চলতে থাকবে। এই জন্য ডট ডট চিহ্ন ব্যবহার করা হয়েছে, আর একে আমরা জেড দ্বারা প্রকাশ করেছি। কিন্তু আমরা জানি পূর্ণ সংখ্যা যার ইংরেজি ইন্টিজার। আমাদের প্রশ্ন থেকে যায়, অনেকে এটা প্রশ্ন করে যে পূর্ণ সংখ্যা ইংরেজি হচ্ছে ইন্টিজার, কিন্তু আমরা কেন জেড দ্বারা প্রকাশ করব? এর কারণ এটাই, তিনি ওই যে জার্মান শব্দ জালেন ব্যবহার করেছিলেন, সেখান থেকেই পূর্ণ সংখ্যা প্রকাশে আমরা জেড ব্যবহার করে থাকি। এখন এখান থেকে আমরা এখানে লক্ষ্য করলে দেখে এটা হচ্ছে নিরপেক্ষ। শূন্য আমরা জানি নিরপেক্ষ, আর শূন্যের বাম সাইডে যে সংখ্যাগুলো আছে এগুলো ঋণাত্মক, আর ডান সাইডে যে সংখ্যা আছে এটা ধনাত্মক। এখন নিরপেক্ষ সংখ্যা হচ্ছে শূন্য, তার বামে আছে ঋণাত্মক সংখ্যা, ডানে আছে ধনাত্মক সংখ্যা। তাহলে এখান থেকে আমরা পূর্ণ সংখ্যার সংখ্যাটা দিতে পারি। তাহলে পূর্ণ সংখ্যা কি? এখানে দেখে আমরা বলি শূন্য সহ সকল ধনাত্মক ও সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আবারও দেখি এখানে এটা শূন্য আছে, শূন্য সহ সকল ধনাত্মক ও সকল ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা, সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে।
আমরা খেয়াল করি নিরপেক্ষ এর ডান সাইডে যে সংখ্যাগুলো আছে সেগুলো ধনাত্মক সংখ্যা। এদের যদি আমরা আলাদা করে লিখি তাহলে দেখা যাক কি পাই। ডান সাইডে আছে 1 2 3, এরপরে আসবে 4 5 এভাবে চলতে থাকবে। এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম। তাহলে এখানে যেগুলো পেলাম সেগুলো ধনাত্মক সংখ্যা শুধুমাত্র। এই ধনাত্মক সংখ্যা গুলোকে কি বলি, এর একটা নাম আছে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেটাকে আমরা n দ্বারা প্রকাশ করি। স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা n দ্বারা প্রকাশ করি। কারণ কি? কারণ স্বাভাবিক সংখ্যার ইংরেজি ন্যাচারাল নাম্বার। এই জন্য ন্যাচারাল নাম্বারের প্রথম অক্ষর n, এই জন্য স্বাভাবিক সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। তাহলে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা কি দাঁড়ালো? এখান থেকে আমরা বলতে পারি সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। লিখে দিচ্ছি। আবার একবার বলি, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। আমি যে গল্পটা করছিলাম আবার ওই গল্পে ফিরে যাচ্ছি। জর্জ ক্যান্টর এই সেট তত্ত্ব নিয়ে যে গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশ করেন সেখানে তিনি এটা ব্যবহার করেন, এমিকল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ছোট হাতের m। তিনি প্রথম সেট তত্ত্বে এই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেন। সেখান থেকে আজ অবধি আমরা সেট প্রকাশের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে আসছি। তিনি যেহেতু তার প্রবন্ধে এটা ব্যবহার করেন, তাই আমরা সেট প্রকাশের ক্ষেত্রে আজও পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে থাকি। এবং মজার বিষয় হলো, তিনি তার প্রবন্ধে সেটে যে সংজ্ঞা দিয়েছিলেন আজও আমরা সেই সংজ্ঞাটাই করে থাকি। আমাদের পাঠ্য বইয়ে যে সংজ্ঞাটা আছে সেটাও তারই দেয়া, তবে সেটা বাংলায় অনুবাদ করা। হুবহু তার দেয়া সংজ্ঞাটাই আমরা করে থাকি। তাহলে আমরা এতক্ষণে বুঝতে পারলাম যে আমরা আজকে আলোচনা করছি সেট নিয়ে। এটা তোমাদের অষ্টম শ্রেণীতে শুরু, এই জন্য এই গল্পটা আমি তোমাদের শোনালাম, কারণ সেটার জন্ম ইতিহাস তোমাদের একটু জানা দরকার মনে হয়েছে আমার কাছে। এটি তোমরা নবম দশম শ্রেণীতে পাবে, আবার যারা সায়েন্স পড়বে তারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পাবে, আর যারা গণিতের সাথে থাকবে তারা উচ্চতর শ্রেণীতে অবশ্যই পাবে। সেট আমাদের বইতে যে সংজ্ঞাটা আছে সেটা হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আবারও বলছি, বাস্তব বা চিন্তা জগতের
সুসংজ্ঞায়িত ওয়েল ডিফাইন্ড বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। বিষয়টা কেমন? মনে করো আমি বইয়ের সেট বললাম, এটা সেট হয়, তবে ওয়েল ডিফাইন্ড যদি করতে চাই আর একটু সুন্দর করে বলতে পারি, সেটা হলো অষ্টম শ্রেণীর বইয়ের সেট, তাহলে কিন্তু সুন্দর করে বর্ণনাটা হলো। অষ্টম শ্রেণীতে যে বইগুলো আছে সেইগুলো একসাথে সাজালে যে সেটটা হবে সেটা হবে অষ্টম শ্রেণীর বইয়ের সেট। তারপরে নাম্বারস, আমরা স্বাভাবিক সংখ্যার কথা বলতে পারি, যে স্বাভাবিক সংখ্যার সেট, সেটাও একটা সেট হয়। ডিনার সেট যদি বলি সেটা সেট হয়, কিন্তু যদি বলি 24 পিসের ডিনার সেট বা 32 পিসের ডিনার সেট, তখন এটা সুসংজ্ঞায়িত হয়ে যায়। এখন আমি একটু লিখি, একটা সেট যার উপাদান প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা। কি বলেছিলাম? একটি সেট যার উপাদান প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা। তো আমি একটা সুন্দর করে বর্ণনা করেছিলাম, 1 2 3 4 5, এছাড়া এখানে আর কিছু বুঝাবে না, তাহলে এটা ওয়েল ডিফাইন্ড হলো। তো এই সেটের উপাদান আছে ফার্স্টে এখানে এই উপাদানগুলো বোঝানোর জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করি। এটা আমরা করে থাকি on belongs to a, on belongs to a, অথবা এটাও বলতে পারি on is an element of a। বাংলায় বলতে পারি on a এর সদস্য, on a এর সদস্য। এখানে লক্ষণীয়, আমি ছেড় লেখার ক্ষেত্রে কি করেছি, উপাদানগুলো সব লিখেছি এবং উপাদানগুলোর মাঝে কমা দ্বারা পৃথক করেছি। তাহলে আমাদের সেট লিখতে গেলে কি করতে হবে, সকল উপাদান লিখে কমা দ্বারা উপাদানগুলোকে পৃথক করে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। এবং এই সেকেন্ড ব্র্যাকেট কেন ব্যবহার করছি সেটা একটু আগে বলেছি। জর্জ ক্যান্টর তার প্রবন্ধে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছিলেন বিধায় আমরা সেট প্রকাশে সেট ব্যবহার করে থাকি। এখন দেখা যায় 10 এর ভিতরে আছে কিনা। এখানে এলিমেন্ট 1 2 3 4 5, অতএব 10 এর ভিতরে নেই। সেক্ষেত্রে এটা প্রকাশের জন্য আমরা কি করতে পারি, যেহেতু 10 এর মধ্যে নাই, তাহলে আমরা এটা এভাবে প্রকাশ করতে পারি। এটা ছিল করেছিলাম belongs to, এটা করব আমরা 10 does not belongs to a, অর্থাৎ 10 এর সদস্য নয়। বাংলায় বলবো 10 এর সদস্য নয়। এভাবেও বলতে পারি 10 is not an element of a। আমরা এই সেটটাকে একটু ছোট করে দিই। এলিমেন্ট রাখলাম মাত্র দুইটা, 1 2। বি আর একটা সেট লিখি, বি আর একটা সেট লিখলাম যার এলিমেন্ট 2 2 1 2 1। এর সাথে বি কি মিল আছে আমরা একটু খেয়াল করি। এর প্রথম এলিমেন্ট 1, কিন্তু বি এর প্রথম এলিমেন্ট 2। বি এর দ্বিতীয় এলিমেন্ট 2, এর দ্বিতীয় এলিমেন্ট 2, সরি এর দ্বিতীয় এলিমেন্ট 2, বি এর দ্বিতীয় এলিমেন্ট 2, এতে আর এলিমেন্ট নাই। তারপরে এখানে বি তে আছে 1 2 1, অর্থাৎ এর প্রথমের সাথে বি এর প্রথমের মিল নাই। আবার 1 এখানে একবার আছে, কিন্তু বি তে আছে দুইবার। এর দ্বিতীয় এলিমেন্ট 2, সেটা একবার আছে, কিন্তু বি তে আছে এটা তিনবার। তাহলে এ আর বি কি একই সেট? হ্যাঁ, এক সেট। কারণ সেটের ক্ষেত্রে এক এলিমেন্ট কতবার থাকলো এটা বিবেচ্য বিষয় নয়, এটা একবারই কাউন্ট হবে। 2 আছে এখানে তিনবার, কিন্তু এটা কাউন্ট হবে একবার। আবার 1
বি তে আছে 2 বার, ওটাও কাউন্ট হবে অনলি একবার। আবার এর প্রথমে ছিল 1 কিন্তু বির প্রথমে আছে 2, এটাও সেটার ক্ষেত্রে বিবেচ্য বিষয় নয়, সেটার ক্ষেত্রে ক্রম বিবেচ্য বিষয় নয়, অর্থাৎ এলিমেন্ট গুলো শুধু থাকলেই হলো। 1 2 ছিল এখানে, এখানেও শুধু 1 2ই আছে, তবে 2 আছে 3 বার আর 1 আছে 2 বার। সেক্ষেত্রে আমরা বলতে পারি a ইকুয়াল বি, অর্থাৎ সেটার ক্ষেত্রে পুনরাবৃত্তি হতে পারে, ক্রম অর্থাৎ আগে পরে হতে পারে, এটা কোনো বিষয় নয়, শুধু এলিমেন্ট গুলো থাকলেই হলো। এবার আমরা যাব সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা এতক্ষণ যেটা লিখছিলাম এটা আমরা অলরেডি ব্যবহার করেছি। এখানে 1 2 3 4 5 এই পাঁচটা এলিমেন্ট ছিল। আমরা কি করেছিলাম, এলিমেন্ট গুলো সরাসরি লিখে, সবগুলো উপাদান সরাসরি লিখে উপাদানগুলোর মধ্যে কমা দ্বারা পৃথক করেছিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করেছিলাম। এই যে পদ্ধতিতে আমরা লিখেছিলাম, এই পদ্ধতির নাম হচ্ছে তালিকা পদ্ধতি। কি নাম? তালিকা পদ্ধতি। আমরা না জেনেই এর আগে, না জানার আগে তালিকা পদ্ধতিতে আমরা সেট প্রকাশ করেছি। তালিকা পদ্ধতির ইংরেজি হচ্ছে সেট টেবুলার মেথড। তাহলে তালিকা পদ্ধতি কি? সেটের উপাদানগুলো সরাসরি উল্লেখ করে কমা দ্বারা পৃথক করে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলে যে সেটটা হচ্ছে, একে বলছি আমরা তালিকা পদ্ধতি। এখানে সরাসরি সেটের উপাদানগুলো সব উল্লেখ করতে হবে। এখন যদি আমরা সরাসরি উল্লেখ না করি, একটি বুদ্ধিমত্তা দিয়ে, একটু সংক্ষেপে ভেবে চিনতে, একটু শর্ত দিয়ে এই সেটকে প্রকাশ করতে পারি, তখন তাকে বলা হবে সেট গঠন পদ্ধতি। এখন দেখা যাক আমি এই এক অর্থাৎ যেটাকে আমি তালিকা পদ্ধতিতে লিখেছি, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি কিনা। এ আবার লিখে এটা এখানে 1 2 3 4 5, এটা ছিল তালিকা পদ্ধতি। এর সেট গঠন পদ্ধতি কি হবে? এখানে একটু অজানা রাশি নিচ্ছি, এটা x, এটা সাজ দ্যাট, বাংলা যেটাকে বলি আমরা যেন, x সাজ দ্যাট, বাট x এর পরিচয়টা দিতে হবে x x স্বাভাবিক সংখ্যা। কারণ 1 2 3 4 5 আছে, আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, প্লাস 1 থেকে, এই জন্য পরিচয় দিয়ে দিলাম x সাজ দ্যাট x স্বাভাবিক সংখ্যা এবং x লেস দ্যান 6। কেন লিখলাম এটা? কারণ আমরা জানি স্বাভাবিক সংখ্যা চলতেই থাকে, পাশে পরে 6 7 8 এভাবে চলতেই থাকবে, কিন্তু আমার এখানে আছে 5টি উপাদান, এই জন্য আমার এই শর্তটা দিতে হলো
যে এক্স সাজেট এক্স স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যা বললে তো সবগুলোকে বোঝাবে, 5 6 7 8 এভাবে বোঝাতে থাকবে। এই জন্য এখানে আমি শর্ত জুড়ে দিলাম এবং x লেস দ্যান 6। তাহলে এই যে লেখাটা আমরা লিখলাম এর দ্বারা শুধুমাত্র এই পাঁচটাকেই বোঝাবে। এই যে পদ্ধতিতে লিখলাম এই পদ্ধতির নাম সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড। তাহলে সেট বিল্ডার মেথড আর তালিকা টেবুলার মেথড এর মধ্যে পার্থক্য কোথায়? এর মধ্যে পার্থক্য হলো একটা সরাসরি উল্লেখ করতে হচ্ছে আর একটা শর্ত দিয়ে যুক্তি দিয়ে লিখতে হচ্ছে। এখানে আমি এই সেটটা রেখে দিলাম। এর উপাদান আছে 1 2 3 4 5টি। অর্থাৎ কোন সেটের উপাদান সংখ্যা যদি সসীম হয়, অর্থাৎ গণনা করে নির্ধারণ করা যায়, তখন ওই সেটের নাম হবে সসীম সেট। সসীম সেট কি? তাহলে যদি ওই সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় বা গণনা করে শেষ করা যায়, তখন এই সেটকে বলা হবে সসীম সেট। এখানে এই সেটের উপাদান 1 2 3 4 5, 5টি উপাদান আছে, তাহলে এটা একটি সসীম সেট। আমরা আরেকটু সুন্দর করে বলতে পারি, মনে করো একটা ঝুড়িতে 5টি আম আছে। তাহলে এই ঝুড়িটা কি? আমের সেট। কয়টা আম আছে? 5টি। তাহলে এই ঝুড়িটি সসীম সেট, কারণ আম 5টি গণনা করা যাচ্ছে। এখন মনে করে এই 5টি আম আমি তুলে নিলাম, নিয়ে খেয়ে ফেললাম। 5টি আম তুলে নিলাম আর প্রিয় বিধায় এটা আমি খেয়ে নিলাম। তাহলে ঝুড়িটা কি হয়ে গেল? খালি হয়ে গেল। কিন্তু ঝুড়িটা তখনও কিন্তু সেট। এটা তখন কি সেট? এটা তখন এমটি সেট, ফাঁকা সেট। ঝুড়িতে কারণ কি? ঝুড়িতে কোনো আম নাই, এই জন্য ঝুড়িটা হয়ে গেল তখন ফাঁকা সেট। এটাকে 3 নম্বরে দিলাম। তাহলে ফাঁকা সেট, যে কোনো ফাঁকা সেটের ক্ষেত্রে কি হবে? কোনো উপাদান থাকবে না। যেমন এখানে ঝুড়িটা আমবিহীন ঝুড়ি, এটা হয়ে গেল ফাঁকা সেট। আর এই ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট হয়। এখন আমি যে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই এবং পরে ডট ডট চিহ্ন দিয়ে দিই, তখন এই সেটটা কি সেট হয়ে যায়? নামটা আমি চেঞ্জ করে দিই। তখন এটা তখন হয়ে যায় ন্যাচারাল নাম্বারের সেট, স্বাভাবিক সংখ্যার সেট। এটা 5 এর পরে 6, 6 এর পরে 7, 7 এর পরে 8, এভাবে সারা জীবন চলতে থাকবে। এটা চলমান। এটা গণনা করে তাহলে কখনো শেষ করা যাবে না। আমি যদি 1 কোটি মনে করি, তার থেকে বড় সংখ্যা তো অবশ্যই 2 কোটি। 2 কোটি যদি মনে করি, তার থেকে বড় 3 কোটি, 4 কোটি, 5 কোটি, 6 কোটি, এভাবে সারা জীবন তুমি মনে করতে পারবে। অতএব এইটার আর শেষ হবে না। এমন যদি হয় কোন সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা সম্ভব যদি না হয়, তখন ওই সেটকে বলা হবে অসীম সেট। তাহলে এখানে n একটি অসীম সেট, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট অসীম সেট। একটু আগে আমরা যে পূর্ণ সংখ্যার সেট লিখেছিলাম, তাহলে সেটি কি হবে? সেটিও তাহলে অসীম সেট, কারণ আমরা শূন্যর ডান সাইডে দেখছি ধনাত্মক সংখ্যা চলছে, আবার শূন্যের বামে দেখেছি ঋণাত্মক সংখ্যাও চলছে। অতএব সেটিও অসীম সেট। আমরা যদি লিখি এখানে আবার একটু দেখি, এটা লিখেছিলাম এটা নিরপেক্ষ জন, এতে বামে হচ্ছে ঋণাত্মক সংখ্যা, এটা চলমান, এই জন্য ডটের চিহ্ন ব্যবহার করেছি।
এর ডান সাইডে ধনাত্মক সংখ্যা, এটাও চলমান, এই জন্য এখানে হচ্ছে ডট চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে যে পূর্ণ সংখ্যার সেট এটাও অসীম সেট। এই সেটটি আবারও লিখলাম, যার উপাদান দুইটি 1 আর 2। প্রতিটা উপাদানকে এর উপাদানগুলো নিয়ে দেখি আমরা কতভাবে সাজাতে পারি। উপাদানগুলো আমরা সাজাতে পারি শুধুমাত্র 1, শুধুমাত্র 2, 1 2, আর একটু আগে বলেছি যে ফাঁকা সেট যে কোনো সেটেরই উপসেট, এই জন্য ফাঁকা সেট এটা নিলাম। ফাঁকা সেটকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, অথবা এটা দ্বারা প্রকাশ করা যায়, এটাকে বলি আমরা অরি। এটা অথবা এটা যে কোনোটা আমরা ফাঁকা সেট প্রকাশে ব্যবহার করে থাকি। তাহলে আমরা 1 2 কে এইভাবে বিন্যাস করতে পেরেছি, সাজাতে পেরেছি, শুধু 1, শুধু 2, 1 2 নিজেই, আর ফাঁকা সেট। তাহলে এতভাবে আমরা 1 2 কে সাজাতে পেরেছি। এখন এই উপাদানগুলোকে এই যে যতভাবে সাজাতে পেরেছি, এরা প্রত্যেকে আবার একটা করে সেট। 1 একটা সেট, 2 একটা সেট, 1 2 একটা সেট, ফাঁকা সেট একটা সেট। এই সবগুলো সেটকে বলা হচ্ছে এই সেটের উপসেট। তাহলে একটা সেট থেকে যতগুলো সেট আমরা তৈরি করতে পারবো, ওই সেটগুলোকে বলা হবে ওই মূল সেট। অর্থাৎ এখানে এ সেটের উপসেট, 1 এ সেটের উপসেট, 2 এ সেটের উপসেট, 1 2 এ সেটের উপসেট, ফাঁকা সেটও এ সেটের উপসেট। মনে করো এটার আমরা নাম দিলাম বি, এই সেটার নাম দিলাম বি। অতএব বি ইকুয়াল 1, 1 তো এর মধ্যে বিদ্যমান, অর্থাৎ বি হচ্ছে এই সেটের উপসেট। এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এটা উপসেট চিহ্ন। উপসেট প্রকাশের জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করি। ইংলিশে বলে থাকি আমরা এটা সাবসেট, এটাকে বলা হয় সাবসেট। এটাকে আমি নাম দিলাম সি। সির এলিমেন্ট যা, এর এলিমেন্ট তো তাই। তাহলে সি এবং এর এলিমেন্ট পরস্পর সমান। এখানে সিও এর উপসেট, উপসেট প্রকাশের চিহ্ন এটা। আমি এইভাবে একটু সাজিয়ে লিখবো এখন। এর উপসেট অর্থাৎ এর উপাদান যদি 1 2 হয়, সেক্ষেত্রে আমরা উপসেট পাচ্ছি কয়টা? 4টা। তাহলে উপাদান 2 হলে উপসেট 4টি। এখন আমরা এর উপাদান যদি একটা বাড়িয়ে দিই, অর্থাৎ এর সাথে আমি যদি 1 2 পরে যদি আমি 3 ইনক্লুড করে দিই, সেক্ষেত্রে কি হয় দেখা যায়। তাহলে এখন এর উপাদান হয়ে গেল 1 2 3, 3টা উপাদান হয়ে গেল। কিন্তু এই 1 2 তো আগে ছিল, আগে এর মধ্যে ছিল। যেহেতু 1 2 আগে ছিল,
এবং এখনো এর এর ভিতরে বিদ্যমান, অতএব আগের উপসেটগুলো থাকবে, এগুলো থাকবে কারণ 1 2 তো ছিল, আগে এর মধ্যে ছিল, এখনো আছে, অতএব এই 4টা উপসেট থাকবে। আর কি হবে, আর 3 এর জন্য এদের প্রত্যেকের সাথে 3 ইনক্লুড হয়ে যাবে, অর্থাৎ আসবে 1 2 3, এখানে 1 3, এখানে 2 3, আর এখানে 3। তাহলে কি হলো, আগে 4টা ছিল, তার সাথে আরো 4টা বেড়ে গেল। তাহলে যখন উপাদান 3 হচ্ছে, উপাদান 3 হলে উপসেট হচ্ছে 8টি। উপাদান 3 হলে উপসেট 8টি। একইভাবে উপাদান 3 থেকে বাড়িয়ে যখন, তাহলে আগে যে 4টা ছিল, দুইটার ক্ষেত্রে যে 4টা ছিল, 3টে করলে ওই 4টা আরো 4টা বেড়ে গেছে। এখন উপাদান 3 এর পরিবর্তে 4 করে দিই, 3 এর ক্ষেত্রে হয়েছে 8টি, তাহলে এই 8টি থাকবে, আরো বেড়ে যাবে কয়টি, আরো 8টি বেড়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে 16টি। এই জন্য আমরা এই কোন সেট দেয়া থাকলে, কোন সেটের উপাদান দেয়া থাকলে, উপাদান যদি n হয় তাহলে তার উপসেট হবে 2n, এই সূত্রটা প্রয়োগ করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশে এখন করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে, এই জন্য তোমরা অবশ্যই সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা নিজেরা সুস্থ থাকবে এবং তোমার পাশের প্রিয়জন বা পরিবারের অন্যদেরকে অবশ্যই সুস্থ রাখবে, ভালো রাখবে। আজ আমি এই পর্যন্ত আলোচনা শেষ করছি। আগামীতে তোমাদের সাথে আবার দেখা হবে এর পরবর্তী টপিকস নিয়ে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থেকো। শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো, সুস্থ আছো। হয়তো অনেকেই করোনার এই সময়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছো যে কিভাবে তোমাদের সিলেবাস শেষ করবে, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ভাটার শেষ টান জানান দেয় জোয়ার আসবেই। কাজেই বর্তমান যে পরিস্থিতি, এটা সাময়িক একটা পরিস্থিতি, এটা চিরস্থায়ী নয়। কাজেই আমি মনে করব কোনোভাবেই আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বো না, সবকিছু আবার স্বাভাবিক হবে, সুন্দর সকাল আবার ফিরে আসবে, আবারও আমাদের ক্যাম্পাস তোমাদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। যাই হোক, আমি আমার পরিচয় দিই, আমি কমলেশ বিশ্বাস।